আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বেশ কিছুদিন ধরে খুব বেশি আওয়াজ হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরছেন। প্রশ্ন হলো, শেখ হাসিনা যদি ঘটা করেই দেশে ফিরবেন তাহলে তিনি পালাবেন না বলেও পালিয়ে গেলেন কেন? যিনি মাথা নিচু করে জানের ভয়ে শুধুমাত্র নিজের বোনকে নিয়ে পালিয়ে যান, দেশের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে বিপদের মুখে রেখে, যিনি কেবলমাত্র তার পরিবারের সদস্যদেরকে দেশের বাইরে আগেই পার করে দেন এবং সর্বশেষ তিনি নিজের বোনকে নিয়ে এবং বোনের দেবরকে নিয়ে পালিয়ে যান, তিনি দেশে ফিরবেন, এইটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশে আছেন তাদের মধ্যে কোনো প্রাণচাঞ্চল্য, উৎসাহ, আগ্রহ, উৎসুক্য আছে কিনা এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। তবে দেশের বাইরে পালিয়ে থাকা কিছু সংখ্যক সেই কাপুরুষ আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম গরম। তো এই যে যিনি দেশে ফিরবেন বলে এত ঘটা করে কথা, তার সম্পর্কে একটা প্রশ্ন নিশ্চয়ই উঠতে পারে যে তিনি কেবলমাত্র নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় এবং পরিবারের সদস্যদেরকে আগে পালিয়ে যেতে বললেন এবং পরে নিজে পালিয়ে গেলেন। কেন তিনি তার লক্ষ লক্ষ নেতাকর্মীর জীবনের নিরাপত্তার কথা একবারও ভাবলেন না? এ সমস্ত বিষয় নিয়ে সম্প্রতি এই মাত্র ৩-৪ দিন আগেই বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য মিডিয়া কয়েকটি শিরোনাম দিয়ে তারা নিউজ করেছে। আমি কয়েকটি শিরোনাম একটু আপনাদেরকে পড়ে শোনাই। শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা। দেশের অন্যতম প্রভাবশালী পত্রিকার এটি হলো শিরোনাম। দেশের সবচেয়ে প্রাচীনতম প্রধান পত্রিকা, তার শিরোনাম হচ্ছে হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশিরভাগই নিরাপদে, দেশের বাইরে কে কোথায়, অর্থাৎ কে কোথায় আছেন সে সম্পর্কে তার একটা ডিটেলস বিবরণ এখানে দিয়েছেন। আরেকটি পত্রিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশিরভাগই নিরাপদে, দেশের বাইরে কে কোথায়। এরপরে আরেকটি মিডিয়া নিউজ করেছে, তার একটি ফটো কার্ড আমাদের হাতে এসেছে, শেখ হাসিনার পরিবারের কে কোথায় পলাতক। আরেকটি মিডিয়া নিউজ আপনারা দেখছেন নিশ্চয়ই স্ক্রিনে, নেতাকর্মীদের কারাগারে রেখে পরিবারের সবাইকে নিয়ে পালিয়েছেন হাসিনা, দেশে নেই শেখ পরিবারের একজনও। এই সমস্ত নিউজ হওয়ার পরে যারা বাগাড়ম্বর করেন শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে, তাদের দুঃশাসন আমলের ন্যূনতম অনুশোচনা যাদের মধ্যে নাই, যারা রাজনৈতিক ব্যর্থতার মিনিমাম দায় স্বীকার করেন না, তাদের কথা দেশের জনগণের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে নিশ্চয়ই সেটি আমি আবার ভাবার জন্য, বিশেষ করে আওয়ামী লীগের যারা এখন নেতাকর্মী আছেন, যাদের জীবন অত্যন্ত বিড়ম্বনার মুখে, তাদের পালিয়ে থাকা অথবা কারাগারে থাকা এরকম একটি পরিস্থিতি, তারা কী জন্য এতে উৎসাহ পাবেন এটি নিশ্চয়ই আমরা প্রশ্ন করতে পারি। পত্রিকাগুলোর নিউজে যেভাবে বিবরণ এসেছে আমি সামান্য করে একটু উচ্চারণ করি আপনাদের সামনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যেদিন যেদিন পতন ঘটে, তিনি তার আগেই 4-5 দিন আগেই, অর্থাৎ আগস্ট মাসের শুরু থেকেই তিনি তার পরিবারের সকল সদস্য এবং নিকট এদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বলেন। এটি মোটামুটি নিশ্চিত হওয়া গেছে গণমাধ্যম এবং আওয়ামী লীগের নানা সূত্রের মাধ্যমে। আওয়ামী লীগের পলাতক অধিকাংশ নেতাকর্মী এখন ভারতে অবস্থান করেন, এটির সংখ্যা বিপুল। এছাড়া যুক্তরাষ্ট্রে কেউ আছেন, যুক্তরাজ্যে অর্থাৎ ইংল্যান্ডে কেউ আছেন, কানাডায় আছেন, সিঙ্গাপুরে আছেন, থাইল্যান্ডে আছেন ও সংযুক্ত আরব আমিরাতেও কেউ অবস্থান করছেন, এমনটি গণমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আবার কেউ এখনো পর্যন্ত নিরুদ্দেশ আছেন, তাদেরকে ট্রেস করা যাচ্ছে না। নানা সূত্র এই কথাগুলো নিশ্চিত করেছে যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা যেমন 5ই আগস্টের আগে পালিয়ে গেছেন, কিছু সদস্য 5ই আগস্টের পরেও তারা পালিয়েছেন। আপনারা সকলেই জানেন যে ক্ষমতায় থাকা অবস্থায় শেখ পরিবারের রাজনৈতিক প্রভাব, প্রশাসনের নানা জায়গায় তাদের নিজস্ব লোককে পদায়ন করা এবং বিপুল পরিমাণ লুটের অর্থ তাদের কাছে ছিল। ফলে এই রাজনৈতিক প্রভাব, প্রশাসনে নিজস্ব লোকদের সহযোগিতা এবং অর্থের বিনিময়ে তারা সাতক্ষীরা, সিলেট, ময়মনসিংহ এবং
যশোরের বেনাপোল বর্ডার হয়ে তারা ভারতে প্রবেশ করেন। এটি 5 আগস্টের পরেও তারা করেন এবং তারা এখন বিপুল সংখ্যক ভারতেই অবস্থান করছেন বলেই নিশ্চিত হওয়া গেছে। অথচ সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ঝুঁকির মধ্যে থাকায় তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং হতাশা, বিতৃষ্ণা এগুলো বিরাজমান, এটা স্বাভাবিকভাবেই অনুমান করা যায়। হাসিনার পতনের 2 দিন আগে 3রা আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন ব্যক্তির কথোপকথনের একটি কল রেকর্ড আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটি ভাইরাল হয়েছিল। এক প্রান্তে ছিলেন শেখ হাসিনার ফুফতো ভাই ফজলুল হক মনির ছোট ছেলে ফজলে নূর তাপস, যিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব তখন পালন করছিলেন। আর এক প্রান্তে ছিলেন শেখ হাসিনা নিজে। সেখানে দেখা যায় যে শেখ হাসিনাকে সালাম দিয়ে ফজলে নূর তাপস বলছেন, আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম, আমি কি যেতে পারি? শেখ হাসিনা অত্যন্ত দ্রুত কণ্ঠে তিনি বলছেন, হ্যাঁ যাও, যাবা না কেন? এরপরে এদের মধ্যে কিছু কথা হয়। এই কল রেকর্ডটি যেটি দেখা যায় যে 3রা আগস্ট 8টা 16 মিনিটে বিমানবন্দরে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে ফজলে নূর তাপস উপস্থিত হলে সেখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। সেই পরিস্থিতিতে সহযোগিতার জন্যই মূলত ফজলে নূর তাপস শেখ হাসিনাকে ফোন করেছিলেন এবং তারপরে তাদের মধ্যে আরও কিছু কথোপকথন হয় এবং এটা নিশ্চিত হওয়া গেছে যে ফজলে নূর তাপস যে সিঙ্গাপুরে যাবেন এটি শেখ হাসিনা জানতেন এবং তার নির্দেশনায় তিনি দেশ ছেড়েছেন, এটি মোটামুটি বলা যায়। যে 3রা আগস্টের কথা বলা হচ্ছে, এদিন ঢাকা শহর ছিল আন্দোলনে প্রবল উত্তাল। ছাত্ররা শহীদ মিনারে এই দিন হাসিনা পতনের 1 দফা কর্মসূচি তারা ঘোষণা করেন, এটি আপনারা অনেকেই জানেন। এছাড়া আপনারা অনেকেই জানেন ওই 3রা আগস্টেই সেনা সদরে সেনাবাহিনীর প্রধান তিনি সামরিক অফিসারদেরকে নিয়ে একটি বৈঠকে বসেছিলেন। সেখানে ঊর্ধ্বতন সামরিক অফিসারদের পাশাপাশি মিড লেভেলের প্রচুর সংখ্যক অফিসাররা ছিলেন। তারা বেশিরভাগই দেশের মানুষের বুকে গুলি চালাতে তারা অপারক এরকম মতামতই তারা প্রদর্শন করেছিলেন এবং রক্তের এই দাগ যদি সেনাবাহিনীর গায়ে লাগে তাহলে সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট হবে, জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর এই যে এখন যে এক্সেস এটিও বিঘ্নিত হবে। এই ধরনের কথাবার্তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে নিরস্ত্র হওয়ার জন্য তারা সেদিন মতামত তুলে ধরেন। সেনাবাহিনীর এই মনোভাব শেখ হাসিনা জানতে পেরে তিনি তার আত্মীয় স্বজনকে তারপরে খুব দ্রুত গতিতে দেশের বাইরে চলে যেতে বলেন এবং পরবর্তীতে তিনি তার বোনকে নিয়ে দেশ ত্যাগ করেন। এটা তো আপনারা জানেন। তিনি যখন হেলিকপ্টার করে তার বোনকে নিয়ে দেশত্যাগ করেন তখন তাদের সাথে ছিলেন তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল রিটায়ার্ড তারিক আহমেদ সিদ্দিকী। আর এই তারিক আহমেদ সিদ্দিকী তিনি শেখ রেহানার দেবর, এটি নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। এছাড়া শেখ হাসিনার পুত্র সজীব জয়, যিনি হাসিনা ক্ষমতায় থাকার সময় বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এই পদে ছিলেন। তিনি কি দায়িত্ব পালন করছেন বা তিনি এই বিষয়ে বাংলাদেশকে কি দিয়েছেন সেগুলো নিশ্চয়ই প্রশ্ন, কিন্তু তার পিছনে অনেক অর্থ ব্যয় করা হয়েছে। এই 15.5 বছরে তিনি অনেকবারই দেশে এসেছেন, সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আবার তিনি যথারীতি দেশের বাইরে ফিরে গেছেন। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় মাঝে মাঝে তিনি দেশে আসতেন। তিনি দুবাইতে এবং দিল্লিতে এই 2 জায়গাতেই তিনি অবস্থান করতেন। একসময় দুবাইতে তার সংসার ছিল, পরে এই পুতুলের সংসার ভেঙে যায়, এটিও নিশ্চয়ই আপনারা অনেকে জানেন। শেখ হাসিনার প্রভাবে এই পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে দায়িত্বে ছিলেন। হাসিনা পতনের পরে 2025 সালের জুলাই মাসে ওই সংস্থাটি তাকে দীর্ঘমেয়াদে ছুটি দিয়ে দেয়, কিন্তু জানা গেছে তিনি এখন ওই সংস্থা থেকে নিয়মিত বেতন ভাতা পান। তিনি আগেই বলেছি কখনো দিল্লি কখনো দুবাইতে অবস্থান করেন। শেখ রেহানা শেখ হাসিনার সঙ্গে ভারতে গেলেও পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে চলে যান, সেখানে তার কন্যা আছে। তার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকী ডাকনাম ববি, তিনি আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এটি দেখাশোনা করতেন। শেখ হাসিনা যখন ক্ষমতায়
ছিলেন তখন তিনি দেশেও থাকতেন, বিদেশেও থাকতেন। সরকার পতনের সময় জানা যায় তিনি থাইল্যান্ডে ছিলেন। তার স্ত্রী ফিনল্যান্ডের নাগরিক, ফলে তার ফিনল্যান্ডেও থাকার সম্ভাবনা আছে। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, তিনি যুক্তরাজ্যের নাগরিক, সেখানে তিনি পার্লামেন্ট মেম্বার ছিলেন, মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশের রাজনীতিতে তাকে খুব বেশি সরব দেখা যায়নি, তবে শেখ হাসিনা এবং শেখ রেহানার প্লট কেলেঙ্কারিতে তিনিও একজন আসামি এবং তারা সকলেই ইতিমধ্যে একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। এটি মোটামুটি আমরা এই তথ্যটা আমরা জানি। শেখ হাসিনার নিকটাত্মীয় যারা, তারা অধিকাংশই এখন ভারতে আছেন এবং তারা ভারতকেই তাদের নিরাপদ আশ্রয়স্থল মনে করেন। 2024 সালের যে আমি ডামি নির্বাচন, অর্থাৎ আমি, মামু আর খালুদের যে নির্বাচন, সেখানে শেখ পরিবারের 8 জন সদস্য তারা সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে তার ফুফতো ভাই ফজলুল করিম সেলিম ও হাসনাত আবদুল্লাহ ছিলেন, তার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এবং শেখ সালাউদ্দিন জুয়েল ছিলেন, তার শেখ হেলালের ছেলে শেখ তন্ময় সংসদ সদস্য ছিলেন, ফুফতো ভাইয়ের ছেলে, 2 ছেলে নূর আলম চৌধুরী লিটন, তিনি সংসদ সদস্য ছিলেন। একই সাথে মুজিবুর রহমান চৌধুরী, যিনি নিক্সন চৌধুরী নামে পরিচিত, তিনিও স্বতন্ত্র হিসেবে হলেও তিনিও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন শেখ হাসিনার আর এক ফুফতো ভাই ডাকনামজার খোকন সেন্ডিয়াবাদ, তিনিও শেখ হাসিনা পতনের পরে পালিয়ে যান এবং তিনি ভারতে অবস্থান করছেন, এটি আমরা জানি। শেখ হাসিনার আর এক ফুফতো ভাই হাসনাত আবদুল্লাহ, বরিশালের যিনি অঘোষিত রাজা ছিলেন, তিনি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি। তার পুত্র সাদিক আবদুল্লাহ ছিল বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক এবং এই সাদিক আবদুল্লাহ তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন। মেয়র থাকাকালীন তার নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড, তার চেহারা সুরত, অ্যাপ্রোচ, এগুলো নিয়ে বরিশালের মানুষ নানা ধরনের কটাক্ষমূলক কথাবার্তা বলেন, এটি আপনারা ভালো করেই জানেন। এছাড়া শেখ পরিবারের অন্যান্য সদস্যরা তারা আওয়ামী লীগের নানা অঙ্গ সংগঠনের দায়িত্ব ছিলেন, যেমন ফজলুল হক মনির জ্যেষ্ঠ ছেলে ফজলে শামস তাপস, তিনি যুবলীগের চেয়ারম্যান ছিলেন এবং তিনি যুবলীগকে এই আন্দোলনকারীদেরকে দমানোর জন্য তিনি লেলিয়ে দিতেন। তিনি এবং তার স্ত্রী কানাডার নাগরিক, তিনি দেশে এসে হুঙ্কার দিতেন এবং এই অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি একজন হুকুমদাতা ছিলেন। তিনিও ভারত হয়ে কানাডায় পালিয়ে যান। এখন তিনি সস্ত্রীক কানাডায় আছেন বলেই জানা যায়। কানাডার সমুদ্র সৈকতে তিনি, তার স্ত্রী এবং তাদের বন্ধু বান্ধবদের বেশ আমোদ ফুর্তির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। এছাড়া শেখ হাসিনার আর এক ফুফতো ভাই আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফজলুল করিম সেলিম, তিনি ছাত্র জনতার আন্দোলনের ওই সময় তিনি ঢাকাতেই ছিলেন। তিনি প্রায় 1.5 মাস পরে 2024 সালের সেপ্টেম্বর মাসে তিনি দেশ ছাড়েন এবং তিনি ভারতে অবস্থান করেন বলেই জানা যায়। তার ছেলে একজন, যিনি যুবলীগেরও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, শেখ ফজলে নাইম, তিনিও এখন কলকাতায় আছেন। তার আর এক পুত্র, যিনি FBCCI এর সভাপতি ছিলেন, শেখ ফজলে ফাহিম, তিনিও এখন হাসিনা পতনের আগেই তিনি দেশ ছাড়েন এবং তাকেও ভারতে দেখা গেছে বলে একটি তথ্য নিশ্চিত করেছে। এই যে হাসনাত আবদুল্লাহর কথা বললাম, বরিশালের যিনি অঘোষিত কিং, শেখ হাসিনার ফুফতো ভাই, ইনি দীর্ঘদিন ভারতে তার একটা এস্টাবলিশমেন্ট আছে, সেখানে বাড়িঘর আছে। তার এক কন্যা ভারতের একজন নাগরিককে বিবাহ করেছেন, সেখানে তাদের স্থায়ীভাবে থাকার মতো সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে এবং তার ভারতে রেস্টুরেন্ট ব্যবসা আছে। তার 2 পুত্রকে নিয়েই তিনি এখন ভারতে আছেন। সাদিক আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহর ছেলে, একে আন্দোলনের সময় বরিশালে মাথায় হেলমেট পরে হাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপরে চড়াও হওয়ার ছবি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। আপনারাও এটা দেখেছেন। শেখ হাসিনার 2 জন ডাকসাইটি চাচাতো ভাই, যারা খুলনার অঘোষিত রাজা ছিলেন, শেখ হেলাল উদ্দিন এবং শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনায় তারা যে বাড়িতে অবস্থান করতেন সেই বাড়িটিকে খুলনার মানুষ রাজবাড়ি হিসাবে অভিহিত করত। সেখানে এরা 2 জন ছাড়াও শেখ হেলালের পুত্র সংসদ সদস্য তন্ময়, অর্থাৎ এক বাড়িতে 3 জন সংসদ সদস্য। তাদের আর এক ভাই শেখ সোহেল, যিনি বিসিবির ডিরেক্টর ছিলেন,
খুলনা শহরের ঠিকাদারি এবং অর্থনৈতিক বা উন্নয়নমূলক কর্মকাণ্ড যার একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল, এবং সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ তিনি এটি হাতিয়ে নিয়েছেন। এই শেখ সোহেলের বর্তমান ট্রেস জানা যায় না, তবে শেখ হেলাল এবং শেখ জুয়েল তারা কলকাতার অদূরে একটা প্রাইম প্লেসে, একটা প্রাইম কমপ্লেক্সে বিপুল পরিমাণ অর্থ সেটির পিছনে ব্যয় করতে হয়, সেরকম লাক্সারি তারা জীবনযাপন করেন। শেখ জুয়েলের স্ত্রী শম্পা তিনিও সেখানে অবস্থান করেন। শেখ পরিবারের সদস্যরা ভারতে আসলে অনেকেই কলকাতার এই বিলাসবহুল কমপ্লেক্সে তারা আতিথেয়তা গ্রহণ করেন, এমনটি আওয়ামী লীগ সূত্রে আমরা নিশ্চিত হয়েছি। নুরে আলম চৌধুরী লিটন শেখ হাসিনার ফুফতো ভাই ইলিয়াস চৌধুরীর ছেলে, এবং তাদের আর এক ভাই অর্থাৎ নিক্সন চৌধুরী, মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, শেখ হাসিনা মনোনয়ন দিতেন জাফরুল্লাহ চৌধুরীকে, আর নিক্সন চৌধুরী স্বতন্ত্র দাঁড়াতেন, তিনি আবার যুবলীগের নেতা। এ এক মানে মহা কাহিনী, এবং এর মাঝে যা নিশ্চয়ই আপনারা বোঝেন, জাফরুল্লাহ চৌধুরীকে পরাজিত করা হতো, নিক্সন চৌধুরীকে বিজয়ী করা হতো। এই দুই ভাইও তারা ভারতে অবস্থান করছেন, এটি নিশ্চিত হওয়া গেছে। 2024 সালে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা এবং এরকম প্রায় 50 জনের মতো এখন জেলে আছেন বা কারাগারে ছিলেন, এমনটি তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে 3 জন আছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, আর বাকিরা কেন্দ্রীয় নেতা। এর মধ্যে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং দবিরুল ইসলাম জামিনে মুক্ত হওয়ার পরে তারা মারা যান। সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে, এবং সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, তিনি দেশেই ছিলেন, তাকে সরকার তার বয়স বিবেচনায় তাকে হয়তো কোনো তার বিরুদ্ধে পদক্ষেপ নেননি, তিনি দেশে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাছাড়া তোফায়েল আহমেদ, তিনি অসুস্থ, একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও সরকার বদান্যতা বা উদারতা দেখিয়ে তাকে গ্রেপ্তার করেননি। তার আইনজীবী, তিনি রাজধানীর একটি বিশেষায়িত হসপিটালে চিকিৎসাধীন আছেন, এটি আদালতকে জানিয়েছিলেন। তিনি সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। সরকার তাকে কোনো রকম তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেননি। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য জাফরুল্লাহ, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ফারুক খান, আমির হোসেন আমু, শাহজাহান খান, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং শিক্ষামন্ত্রী সাবেক দীপুমণি, আহমেদ হোসেন এবং আব্দুস সোবহান গোলাপ, এদের মতো অনেক নেতা এখনও কারাগারে আছেন। আর শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ডাকসাইটে লুটেরা সালমান এফ রহমান এবং বেআইনি কর্মকাণ্ডে সিদ্ধহস্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারা নৌপথে পালাতে যেয়ে ধরা পড়েন এবং তারা এখনও কারাগারে আছেন বলেই তথ্য নিশ্চিতভাবে জানা গেছে। এছাড়া শেখ হাসিনার সময় জয়ের খুব ঘনিষ্ঠ জুনায়েদ আহমেদ পলক, যিনি ইন্টারনেট কেলেঙ্কারির জন্য দায়ী, তিনি এখনও কারাগারে আছেন, এটিও আপনারা নিশ্চয়ই জানেন। এই যে শেখ হাসিনার পরিবার দেশের বাইরে থাকা, এরা কিন্তু কেউ কষ্টে নেই, এরা যথেষ্ট বিলাসী জীবনযাপন করে, লুটের অর্থে অনেক জৌলুসপূর্ণ জীবনযাপন করে। আওয়ামী লীগের দেশে অবস্থানরত নেতাকর্মীরা নিশ্চয়ই বিবেচনা করবেন তারা এখন কেমন আছেন। তারা হয় বিভিন্ন মামলায় গ্রেপ্তারের ভয় নিয়ে পালিয়ে আছেন, আজ এ জায়গায় তো কাল ও জায়গায়, অথবা তারা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে জীবনযাপন করেন। তারা সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করার কোনো সুযোগ এই লক্ষ লক্ষ নেতাকর্মী যারা শেখ হাসিনার প্রতারণার শিকার হয়েছেন, যারা দেশে রয়ে গেছেন, তাদের জন্য সেই সুযোগটি একেবারেই তাদের জন্য অত্যন্ত বিড়ম্বনার জীবন। রাজনীতি বিষয়ক একজন গুরুত্বপূর্ণ লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ, তিনি একটি পত্রিকায় এই সম্পর্কে একটি সাক্ষাৎকার দিয়ে মন্তব্য করেছেন, শেখ হাসিনার দুটি প্রিয় বিষয় হচ্ছে ক্ষমতা ও জ্ঞাতিগোষ্ঠী প্রীতি। তিনি ক্ষমতায় আঁকড়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছেন, ব্যর্থ হওয়ার পরে জ্ঞাতিগোষ্ঠীকে নিরাপদে পালাতে সহায়তা করেছেন। তিনি বলেন,
আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসন পারিবারিক শাসনে পরিণত হয়েছিল। এ সময় জ্ঞাতি গোষ্ঠী, কিছু ব্যবসায়ী এবং পদধারী সর্বোচ্চ সুবিধা ভোগ করেছেন। সাধারণ কর্মী সমর্থকরা কামানের গোলা হিসাবে ব্যবহৃত হয়েছেন। ভবিষ্যতেও এর পুনরাবৃত্তি হতে পারে। অর্থাৎ মহিউদ্দিন আহমেদ স্পষ্ট ইঙ্গিত করেছেন যে এই যে শেখ হাসিনা ফিরবেন, তিনি ফিরলে কি হবে? আবার সেই পারিবারিক আধিপত্য এবং লুটের স্বর্গরাজ্য, ফ্যাসিজম কায়েম হবে। আর আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী সমর্থকরা তারা এখনও যেমন আছেন তেমনই তারা থাকবেন, তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন ঘটবে না। আবারও যদি কখনো পূর্বের একাধিকবার ইতিহাসের মতো শেখ পরিবার যদি পালিয়ে যায়, শেখ হাসিনা বা তার আত্মীয়রা যদি পালিয়ে যায়, এই নেতাকর্মীরা দেশের মানুষের তোপের মুখে আবারও পড়বেন। মহিউদ্দিন আহমেদ মূলত সেভাবেই বলার চেষ্টা করেছেন। এখন আরেকটি তথ্য দেই। শেখ হাসিনা পতনের পরে তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী এবং তাকে যারা ফ্যাসিবাদ হয়ে উঠতে নানা শ্রেণী পেশার নানা ঊর্ধ্বতন কর্মকর্তা বা ব্যক্তিবর্গ সহায়তা করেছিলেন, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে এক পর্যায়ে যান বাঁচাতে সেনা সদর দপ্তরে তারা আশ্রয় নেন। আইএসপিআর একটি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছিল যে 626 জন নাগরিক সেনা সদরে তারা অবস্থান নিয়েছিলেন। তার মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব 24 জন, বিচারক 5 জন, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা 19 জন, পুলিশ কর্মকর্তা ও সদস্য 515 জন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং তাদের পরিবারের সদস্য বা অন্যান্য মিলে প্রায় 63 জন কর্মকর্তা এবং নানা ধরনের সাধারণ নাগরিক তারা এই সেনা সদরে আশ্রয় নিয়েছিলেন, যার একজনও শেখ পরিবারের সদস্য নন কিংবা শেখ হাসিনার কোনো নিকটাত্মীয় নন। আমি আওয়ামী লীগের নেতাকর্মীর সমর্থক যারা নানা কারণে আওয়ামী লীগ সমর্থন করেন, তারা হয়তো ইনোসেন্ট ভিকটিম হয়ে যাচ্ছেন। তারা এই 15.5 বছরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদের সম্পূর্ণ স্বরূপ কিংবা তার পরিবারের সদস্যদের এই লুটের কাহিনী হয়তো এতটা জানতেন না। তারা আবেগী সিদ্ধান্তে তারা আওয়ামী লীগ করতেন। কিন্তু হাসিনা পতনের পরে তারা তো দেখছেন যে কেঁচো খুঁড়তে শুধু সাপ না, মহা অজগর বেরোচ্ছে। লুটের কাহিনী 28 লক্ষ কোটি টাকা, 234 বিলিয়ন ডলার তারা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। এটি শেখ পরিবার এবং তাদের যারা আনুকূল্য পেয়েছেন তারাই। ফলে আওয়ামী লীগের সাধারণ সমর্থক নেতাকর্মীদের ভাবার যথেষ্ট সুযোগ আছে তারা এখন যে বিড়ম্বিত জীবনযাপন করছেন এর থেকে তারা বেরোতে চান কিনা।